দাদি, ও দাদি, কি করো তুমি? দাদি, তুমি আমার মেকআপের জিনিসপত্র দিয়ে সাজুগুজু করতেছো? ও মা গো, আবার দিয়ে লিপস্টিকও দিছে। কি সুন্দর লাগতেছে। খোপার মধ্যে গোলাপ ফুলও লাগাইছো। একদম পুরো নায়িকা ববিতার মতো সাজছো। আজকে একটা বিশেষ দিন, তোরে আমি বলছিলাম আমার একটু সাজায় দিস। ও মা, তার দাদির দিকে কোনো খেয়াল আছে? এই বান্দরের মতো এইখানে ওইখানে ওইখানে ছুটাছুটি। দাদি, আমার কি দোষ? তুমি তো আমার কোলে কেক লই আইতে। কে কাঁদছো? আনছি, চলো তোমার কেক দেখবা। দাদি, দেখো তো কেকটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তোমার পছন্দ হয়েছে? হ্যাপি অ্যানিভার্সারি দাদি। ওই দাদি, এমনি তাকে আসছো কেন? তোমার জামাই আনি নাই, এটা কেক। জানোস, একটা বছর ধইরা অপেক্ষা কইরা থাকি এই দিনটার জন্য। কবে এই দিন আসবো? তোর দাদা বাচ্চা থাকতে দিন ভইরা ভালো একটা খাওন রান্না করে গরিব বাচ্চাদেরকে আমরা খাওয়াইতাম, আর রাত্রে তোর দাদা এই চুপ চুপ করে একটা কেক আইনা আমার সামনে দিয়া কইতো, চলো দুইজন একসাথে ধইরা কেক কাটি। সে একটুখানি আমারে খাওয়াইয়া দিত, আমি তার খাওয়াইয়া দিতাম। কত স্মৃতি, কত কথা, কত মান অভিমান। এই দিনটার জন্য আমি অনেক অপেক্ষা করি রে। থাক দাদি, মনে কষ্ট পায় না, আমি আছি না। ও দাঁড়া, আমার বড় বাপজানরে একটু ফোন দেই। হ্যাঁ ঠিক আছে, দাও। মা, মা আমি তো বাইরে বাইরে মানে একটা মিটিংয়েই আছি আর কি। হ্যাঁ, আমি একটু পরে ফোন দিই তোমাকে। ও তো আমার বৌমা কই? আমার কলিজার টুকরা শিপলু সে কই? দাদা ভাই মা, ও তো বন্ধুদের সাথে ট্যুরে গেছে কক্সবাজার। সারা বছর তো ব্যস্ত থাকি, শীতে চাঁদেও আসিস না। আজকে একটা বিশেষ দিন, ভাবছিলাম ফোন দিবি, তো ছোট ভাইও তো ফোন টোন দেয় নাই। মা, তুমি তো জানো যে আমি সবসময় ব্যস্ত থাকি, আর এই ব্যস্ততার জন্য আমার কিচ্ছু মনে থাকে না। এই মা, বাড়িতে আজকে কোনো বিশেষ অনুষ্ঠান নাকি? না, তেমন কিছু না। আজকে আসলে আমাদের আচ্ছা মা, আমি রাখি। হ্যাঁ, আমি মিটিংটা শেষ করি, পরে বাসায় গিয়ে তোমাকে ফোন দেবো, ঠিক আছে? রাখছি। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা ওই ওই ব্যস্ত আছে বলে ছোটটা দে লাগা। ছোট চাচারে ফোন দিমো? আচ্ছা, এই যে রিং বাজতেছে। হ্যালো বাবা। আমি আপনার ছেলে না, আপনার ছেলের বউ। ও ভালো আছো মা? আচ্ছা, আপনার লজ্জা করে না? আপনি ছেলেকে ফোন দিছেন, ছেলেটা কত কষ্টে আছে তার খবর পর্যন্ত নেন না, জমি জমা দেন না। আপনি তো মা নামের কলঙ্ক। কি হয়েছে দাদি, কান্দো কেন? কি হয়েছে দাদি, কি হয়েছে তোমার? দাদি, দাদি এমন করতেছো কেন? হ্যাঁ দাদি, দাদি কি হয়েছে তোমার? দাদি কি হয়েছে? ও দাদি, সমস্যাটা আসলে তেমন কোনো বড় সমস্যা না, হয়তো উনি কোনো বিষয় নিয়ে একটু মানসিক চিন্তার মধ্যে আছে, এই জন্যই কমেছে। তুমি চিন্তা করো না। কিন্তু ডাক্তার সাহেব, দাদি তো কথাও কইতেছে না, আর দাদির তো জ্ঞানও ফিরতেছে না। রাতটা একটু ঘুমাইতে দাও, সকাল হলেই দেখবা ঠিক হয়ে গেছে। সত্যি ঠিক হয়ে যাইবো? আচ্ছা, আপনি তো কোনো ওষুধ পানিও লিখে দিলেন না। ওষুধ তো চাইলেই আমি দিতে পারি,
কিন্তু তার ওষুধের চাইতে বেশি দরকার হচ্ছে মানসিক সাপোর্ট। মানসিক সাপোর্ট বলতে? এই ধরো ওনার ছেলের বউরা, নাতিপুতি, তারা তার পাশে যদি থাকলে সে একটু হাসি খুশি থাকবে। আর তার হাসি খুশি থাকা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। ও, কিন্তু ডাক্তার সাহেব আপনি তো জানেন দুই চাচাই ঢাকায় থাকে, ওনারা অনেক ব্যস্ত। আরে বাবা, হাজার ব্যস্ত থাকলেও তো ওনা করে বুঝাইতেই হইব। মা বাপ যদি না থাকে তাইলে এইভাবে ঢাকা শহরে থাইকা কি কোনো লাভ হইব? বাবা আসর হুম হুম না বাবজান, না, এইগুলান তোর বাবা আমার কাছে আমানত রেখে গেছে, এগুলো বিক্রি করিস না বাপ। আমার বাপ কথা শোন, আমার কথা শোন বাপ। উনি কিসের সম্পদের কথা বললো? আর বলেন না, দুই চাচা আছে না, চাচারা চায় দাদির সব সম্পত্তি বিক্রি করে দিয়া ওনারা ঢাকায় চলে যেত, কিন্তু দাদি তো চায় না। দাদি চায় দাদার সব স্মৃতিগুলাই ধরে রাখতে। এই জন্যই তো আমি তোমার আবারও বলতাছি, তুমি ওনা করে বুঝাও। যদি মা বাপ নাই থাকে এই সয় সম্পত্তি দিয়ে কি হইব? আমি বুঝাইলে কি ওনারা শুনবো? শুনবো, তোমার বোঝানো লাগবো। তাগর বোঝা উচিত মা বাবার চাইতে এই দুনিয়াতে মূল্যবান সম্পদ আর কিছু নাই। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। তুমি ওনার পাশেই থাকো, আর কালকে সকালে কিন্তু আমার চেম্বারে কাউরে পাঠিয়ে দিও। আমি ওনার জন্য কিছু ওষুধ দিয়ে দিব। ঠিক আছে, ওগুলো ঠিক মতো দিও। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও দাদি, দাদি দেখো কারা আইছে। আরে তোমার দুইটা ছেলে আইছে, দেখো। মা তুমি শুয়ে থাকো, মা শুয়ে থাকো। অনেক ভালো, অনেক ভালো আছি। কতদিন পর তোমারে দেখলাম, সেই এইটুক থাকতে আসছো, আর এখন মাশাআল্লাহ কত বড় হয়ে গেছো। তো কি হয়েছে দাদি, তোমার সাথে তো আমার ঠিকই তো ভিডিও কলে কথা হয় প্রতিদিন। হ্যাঁ, আর এদিকে কি করার বলো, বাবা মা যে এই যে পড়াশোনায় ঢুকাইছে, আর তো কোনো সুযোগ পাই না ফ্রি হওয়ার। সুযোগ পাই না, এরকম দেখলে কি মন ভরে? না ধরলে, না ধরতে পারলে। আমি তোমাকে অনেক মিস করি, এর জন্য তোমার সাথে এত বেশি বেশি ভিডিও কলে কথা বলি। তুই মোল্লা, কি রে এতদিন পরে মারে মনে পড়ছে? তোরা দুই ভাই তো আমার মনে হয় ভুলেই গেছ। মনে পড়ে না, সবসময় মনে পড়ে, কিন্তু নানা কাজের ব্যস্ততা আসলে আসা হয়। আরে বাপ, ঠিকই কইছ। বাপ মা বুড়া হয়ে গেলে তখন মনে হয় বোঝাই হয়ে যায়, দেখার আর ইচ্ছাও করে না, সময়ও খুঁজে পাওয়া যায় না। মা আপনি কেমন আছেন? ভালো আছেন তো এখন? অসুখ ছিল, কিন্তু তোমার ঘরে দেখে সব অসুখ যেন কই চলে গেছে। মা, আমি কিন্তু একটা কথা শুনেছি, আপনি ঠিক মতো ওষুধপত্র খান না। কথাটা ঠিক, এরকম করলে কিন্তু চলবে না মা। কি সুইটহার্ট, হুম, ঠিক বলছে এগুলা? ঠিক বলছে। কে কইছে আমি ওষুধ খাই না? এ তো এত ওষুধ, ভাত যতটুক খাই না খাই, ওষুধ হলে এতটি করে না খায়। চাচি, ওষুধ একদম খায় না, আমি জোর করে করে খাওয়াই। দেন না শরীরে কি অবস্থা, এখন বিছানা থেকে উঠতে পারে না। এখন আর কোনো চিন্তা করিস না, মায়ের দুই ছেলে চলে আসছে না, মা এখন সব কিছু ঠিকঠাক মতো করবে। তো পায়েল, কেমন আছিস মা? তোর উপর দিয়ে খুব খাটাখাটনি যাচ্ছে, তাই না? চাচি, খাটাখাটনি এটা কোনো ব্যাপার না। দাদি যে ওষুধ খেতে চায় না, এটাই আমার কাছে বিরক্ত লাগে। একদম কথা শোনে না আমার। কে কইছে আমি তোর কথা শুনি না? আমি তো
তোর কথা মতোই কাজ করতেছি, খাইতেছি, ওষুধ খাইতেছি সব। শোন পায়েল, তুই এখন কোনো কিছু চিন্তা করিস না। এখন আমরা চলে আসছি না, মা এখন সব কথা শুনবি, তাই না মা? ছোট বৌমা, তুমি কেমন আছো মা? তুমি কোনো কথা কইতেছো না যে? আমি তো ভালোই আছি। আসলে আপনার খবরটা পেয়ে ভাবলাম আপনার কি জানি কি অবস্থা। এখন তো দেখি রুগী হাসে খেলে কথা বলে, শুধু শুধু এতগুলো টাকা খরচ করে আসলাম। থাক মা, তুমি চিন্তা করো না, আমি যাওয়ার সময় তোমাকে পথ খরচ সব দিয়া দিব। কেন আমাদের পথ খরচ দিবেন কেন? আমাদের কি ভিক্ষুক মনে হয় আপনার? যা দিতে বলতেছি তা দেন না, পথ খরচ দিবে। আর নাজমা চুপ করো না, এসব কথা পরেও বলা যাবে। তোমার এত জ্বলে কেন বুঝলাম না। নেয়ার সময় তো বড়টাই নিবা, তখন তার অন্য কিছু শুনবা না। আচ্ছা যাই হোক, আমরা কোন রুমে যাব আর কি একটু ফ্রেশ হতাম। এই, যা ওদের ঘরটা দেখা দে, আর ওই বিছনা চাদর টাদর সব বদলাই দিছিস তো? যা বদলাই দে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। ঠিক আছে দাদি, তুমি কোনো চিন্তা করো না, আমি খাওন দাওন বিছানা ঘর দোর সব গুছাই রাখছি। চাচা চাচি আপনারা চলেন চলো চলেন। আমরা যাই। যাও বাবু। মা ফ্রেশ হয়ে আসছে। আর এই রান্না বাড়ার কি অবস্থা? হ্যাঁ আমি সব ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তা করো না। কি সুইটহার্ট, এখন আর অসুস্থ থাকলে চলবে না। আমি তোমার কাছে চলে আসছি না, এখন আমাকে মজার মজার গল্প শোনাতে হবে, এই পুরো গ্রামটা ঘুরে দেখাতে হবে, তাই না? গ্রাম করে একদম সুস্থ হয়ে যেতে হবে নাকি? আমার তো গ্রামে ভাল লাগে, এই গ্রামে না থাকার কথা চিন্তা করলে আমার দম বন্ধ হয়েছে। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আচ্ছা, ওকে তো চিনলাম না, কে? ও ওরে চিনেন নাই? ও আপনি চিনবেন কেমনে? ও তো কখনো গ্রামেই আসে না, ও হইছে আমার বড় চাচার ছেলে শিপলু। ও আচ্ছা, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের পরিবারের যে কাউকে দেখলেই খুব ভালো লাগে। আসলে কি জানো, তোমার দাদা অনেক ভালো মানুষ ছিলেন। এই গ্রামে উনি অনেক উন্নয়ন করেছেন, আর এই গ্রামে যে স্কুলটা, উনি কিন্তু প্রতিষ্ঠাতা, এবং এটাই এই গ্রামের প্রথম স্কুল। তোমার দাদা তোমার বাবা চাচাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন, অথচ ওনারা কিন্তু এখন গ্রামেই আসেন না। এমনকি ওই তোমার দাদিকেও গ্রামে রেখে চলে গেছেন। আসলে সবাই ব্যবসা বাণিজ্য নিয়ে শহরে একটু ব্যস্ত থাকে তো, তাই সেভাবে গ্রামে আসা হয়। বাবা, শিকড়কে ভুলে গেলে কি চলবে? সব সময় না পারো, মাসে মাসে বা মাঝে মধ্যে তো একবার আসলেও হয়, তাই না? আসা উচিত। তুমিও তো পারো, তুমি আসতে পারো না? মাসে একবার আসলা, গ্রাম ঘুরে দেখলা তোমার দাদা কোথায় কি করেছে, কি আছে না আছে, তাই না? শোন, কালকে তুই ওকে নিয়ে স্কুলে আসবি। আমি আমার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে ওর সাথে পরিচয় করিয়ে দেব, ওকে? ঠিক আছে ম্যাডাম, আমি নিয়ে আসবো। ঠিক আছে। ও দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। হ্যাঁ, আচ্ছা ম্যাডাম, আপনি যান স্কুলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আমরা আসাতে আপনি খুব খুশি হয়েছেন, তাই না মা? হ্যাঁ মা, আল্লাহর কাছে খালি দিন রাত এটাই বলছি, আল্লাহ পাক, আল্লাহ মরার আগে যেন হক করে আমার পাশে আমি দেখতে পাই। আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করছে। ছি ছি মা, আপনি এটা কি বলছেন? আপনি মরতে যাবেন কেন? আমরা চাই আপনি আরো অনেক বছর আমাদের মাঝে থাকেন। ঠং, বড় ছেলে বড় বউ আর বড় নাতি নিয়ে যখন ব্যস্ত থাকবে, তাহলে আমাদেরকে নিয়ে অপমান করার কি দরকার ছিল? সি সি বৌমা, এটা কি বলতেছো? অপমান করবো কিসের জন্য? তোমাদের সকলের মান সম্মান মানে তো এই বাড়ির, এই খানদানেরই মান সম্মান। না, আসার পর থেকেই তো দেখছি বড় ছেলে বড় বৌমা বড় নাতি নিয়েই আপনি ব্যস্ত। আমরা যে দুজন মানুষ আসছি এটা আপনার খেয়ালই নেই। না গো মা, আমার কাছে সকলেই সমান। হয়েছে, আর আল্লাহ দেখাতে হবে না।
আপনি কি আসলেই অসুস্থ, না অসুস্থ হওয়ার ভং ধরছেন বলেন তো? নাজমা, তুমি কিন্তু এবার খুব বেশি বেশি কথা বলছো। হ্যাঁ মা, আসলে তোমাদের সকলকে একসঙ্গে দেখলে আমি খুব খুশি হই, মনে মনে চাই তোমরা আমার কাছে আসো, থাকো। কিন্তু বিশ্বাস করো, আমি এইগুলা বান করি নাই, অসুখের কোনো বান করি না। আমি সত্যি অসুস্থ হয়ে পড়ছিলাম। দাদি আসলে অসুস্থ হয়ে গেছিল, এই জন্যই আমি আপনাদের সবাইরে ফোন করে আইতে কইছি। মা এসব কথা বাদ দাও, আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। বলো কি কথা? বলছিলাম যে আমরা তো অনেকদিন পরে সবাই এক জায়গায় হয়েছি, তাই জরুরি কথাটা সেরে নেওয়া উচিত। কি বলো মা? জরুরি কথা? বাবা, তুই তো বাড়ির বড় ছেলে, বাড়ির ভালো মন্দ সব কিছু তো তোর উপরে। বল, কি বলতে চাস? মা বলছি যে এই যে দেখো, আমার ব্যবসা বাণিজ্য সবই তো ঢাকায়, তোমার বড় বৌমা তার কলেজ ঢাকায়, শিবলুর লেখাপড়া সবই ঢাকায়, আর আমাদের তো আসলে ওইভাবে আসা হবে না। আর আমরা তো ঢাকায় একরকম সেটেলড। এই যে রহিমুল্লাহ, ওরও তো একই অবস্থা। আর তুমি কিছুদিন পর পর তো অসুস্থ হয়ে যাও মা। কি বলতে চাস সেটা বল। বলছিলাম যে তুমি আমাদের সঙ্গে ঢাকায় চলো। হ্যাঁ মা, আপনি আমাদের সাথে ঢাকায় গেলে খুব ভালো হয়, আপনাকে দেখাশোনা করতে পারি। আপনি তো গ্রামে কিছুদিন পর পর অসুস্থ হয়ে যান, আমরা তো দেখাশোনা করতে পারি না মা। মা শোনো, তোমার বড় বৌমা একা যদি তোমাকে দেখাশোনা করতে না পারে, আমি তোমার জন্য একজন কাজের লোক আলাদা রেখে দেবো। আর আমার এই বাড়ির ঘর দুয়ার, তোর আব্বা এত কষ্ট করে এইসব বাড়ি ঘর জমি জমা সব কিছু। হ্যাঁ মা, আমি আর বড় ভাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি গ্রামের জায়গা জমি যা আছে আমাদের সব বিক্রি করে। ও, এইবার তাহলে আসল কথাটাই বলছো। তোমরা তো চাও না আমার এত বছরের এই সংসার, এই খানদানের এত কিছু, এইগুলো নিয়ে আমি বাইসে থাকি। আমি না একটা কথা বুঝতে পারছি না, মানে মা আমাদের সাথে ঢাকায় গেলে বাড়ির সম্পত্তি কেন বিক্রি করতে হবে? গ্রামের ঐতিহ্য গ্রামে থাকবে, আমরা মাঝে মাঝে ছুটিতে এখানে এসে বেরিয়ে নিয়ে যাব মাকে। এই তুমি চুপ করো তো, সবসময় বাড়াও হাতে তোমাকে মানে একটা ইয়ে করতে হবে, একটু চুপচাপ থাকো। মা একটু বাস্তববাদী হও, এখন নগরায়নের যুগ, আমরা তো কেউ গ্রামে থাকবো না। আর এই কারণে গ্রামে এই শহর সম্পত্তির জায়গা জমি রাখার তো কোনো মানে হয় না। এত বছর ধইরা এই এলাকা, এই গ্রাম, এই বাড়ির খানদানের সব কিছু, আর তোমার বাপ দাদার সকলের কবর। আরে বাবা, আমরা কি কবর বিক্রি করে দিতে বলছি নাকি? তুমি বছরে বছরে আসবা, বাবার কবর জিয়ারত করে চলে যাবা। যা বলছো বলছো, আমার নিঃশ্বাস শেষ মুহূর্ত থাকা পর্যন্ত এক হাত জমিও আমি বেচতে দেব না। হায় রে সম্পত্তির লোভ, এই বয়সেও এক পা গেছে কবরে, তাও সম্পত্তির লোভ ছাড়তে পারছে না। তোমার কিন্তু মায়ের সাথে এইভাবে কথা বলা একদম ঠিক না। মার যেটা মন চায় মা সেটাই করুক। তাই নাকি? কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা আপনার কাছ থেকে শিখতে হবে নাকি? মন তো হয় গোপনে গোপনে সম্পত্তি ভাগাভাগি করে নেওয়া শেষ। এই রহিম, ছোট বউ এইভাবে কেন কথা বলো সবার সামনে? এটা কিন্তু ঠিক না। মা মা সবাই যেটা চায় সেটা মেনে নিতে তোমার সমস্যা কোথায়? মানে তুমিও, তোমার কাছ থেকে কিন্তু আমি এটা একদমই আশা করিনি। মামি, এই যে আমাদের জায়গার সম্পত্তি এগুলির বিষয়ে তুমি না গলায় না তো, এগুলি একদমই আমার ভালো লাগে না, তোমরা যা বলতেছো সেইটা কোনোদিনই সম্ভব না। আমাদের এত বছরের এই খানদানের এত কিছু, এইগুলো কিছুতেই সম্ভব না বিক্রি করা। আমার জীবন থাকতেও না।
তোমরা এখন আসতে পারো, যাও। দাদি, ও দাদি, না ওষুধগুলো খাও। কি হইলো? নাও না ওষুধ খাও। দাদি এরকম বাহানা করো না তো, আমার অনেক কাম আছে। নাও ধরো ওষুধটা খাও। কি করিস মা? দেখো না চাচি, দাদি ওষুধই খাইতে চাইতেছে না। মা, শরীর কি খুব খারাপ করছে? পায়েল, শিপলু মশার কারণে ঘুমাতে পারছে না, মানে বাসায় কি কোনো মশার কয়েল আছে? মশার কয়েল থাকবে না কেন? কয় বাক্স ভরা। হ্যাঁ, এই তোরে না বলছি সব ঘরে ঘরে কয়েল জ্বালাই দিবি, কথা শোনে না। সেই জন্যই তো কইতেছি আমার অনেক কাম আছে। সবার রুমে রুমে পানি দিতে হইব, কয়েল দিতে হইব, আর তুমি তো ওষুধই খাইতেছো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর মা, তুই গিয়ে কয়েল দে, আমি মাকে ওষুধ খাওয়াচ্ছি, ঠিক আছে? মা, হ্যাঁ? কয়েলের ব্যবস্থা করতে পারছো? কোনো মশাই কামড়ে পুরো ফুলাই ফেলছে সবকিছু। গ্রাম দেশে তো 2-4টা মশা থাকবই। কাল যাইতেছে, এক্ষুনি গিয়া কয়েল দিব আর মশার বংশ শেষ হইব। দাদু, তুমি আমার এখানে বসো, ওই পায়েল গিয়া কয়েল দিয়ে আসতেছে তোমার ঘরে। ও মা, এতক্ষণ দেখলাম মুখ বেঁকা করে বয়ে আসো, আর যেই নাতি আইছে এখন নাচা শুরু করে দিছো না? আমি আমার দাদু ভাইরে নিয়ে নাচবো, গান গাইবো, নাচবো, কত কি করব, তো চলে কিসের জন্য? 2 দিন পরে যখন তোমার নাতি চলে যাইব না, তখন ঠিকই পায়েলরে কামে লাগবো। লাগবো না, লাগবো না আমার তোরে, যা। কি লাগবো না আমারে? যাও, খাওয়াইলাম না তোমার ওষুধ, দেখবো না কেডায় তোমার ওষুধ খাওয়ায়। মা গো, দেখছো জিদ? হ্যাঁ, কর জিদ কর, এইখানেই কইরা যা। বিয়ার পরে আর এইসব কিচ্ছু করতে পারবেন না আপনি, বুঝছেন? পায়েল, তুই রাগ করিস কেন? আমি আর শিপলু কি সবসময় এখানে থাকবো? আরে তুই তো মার কাছে সবসময় থাকবি, তুই তো মায়ের দেখাশোনা করিস, তাই না? এই বুড়ির লেগে সারাদিন আমি খাইটা মরি, আর উনি আমার লোকে এরকম করে। আচ্ছা আচ্ছা, আমি চলে যেতেছি, আমার কারণে তোমাদের অভিমান করার দরকার নেই। না না দাদু, তুমি কোথাও যাবা না, তুমি আমার কাছে থাকো। হ, আমি তো এইবারই কেউ না, এখন আর আমার তোমার লাগবো না। তোমার নাতি চলে আইছে না। পায়েল, কি যে বলিস না মা, তোর দাদি যে তোকে চেতাচ্ছে এটাও তুই বুঝিস না, তাই না? আমি বুঝি, হ্যাঁ এগুলো সত্যি সত্যি কইতাছে। বোকা মেয়ে কোথাকার, কিচ্ছু বুঝিস না তুই। আচ্ছা মা, থাকো তোমরা গল্প করো, আমি আমার রুমে যাই। আর দাদি, তোমার পায়েলকে বলো আমার ঘর রুমে যেন তাড়াতাড়ি কয়েল দিয়ে আসে। ভাইয়া তুমি যাও, আমি কয়েল নিয়ে আইতেছি। দেখবো নে কেটে তোমার ওষুধ খাওয়াই। জিদ করে, কই যাইব এই জিদ বিয়া হইলে? মা, আপনি যদি নিয়ম করে ওষুধ না খান তাহলে হবে? হ্যাঁ, আপনি তো অনেক ছোট হয়ে গেছেন, ছেলে মানুষের মধ্যে শুধু বায়না করেন, আহ্লাদ করেন। এত ওষুধ খাইতে খাইতে আচ্ছা ঠিক আছে, ঢাকায় নিয়ে গিয়ে আপনারা অনেক ভালো ডাক্তার দেখায় দেখবেন, তখন ওষুধ 4টা ওষুধ থেকে 2টা ওষুধ হয়ে যাবে, ঠিক আছে না? যাবেন তো? আচ্ছা। মা, ডাকছো কেন বলো? একটা জরুরি কাজ করতেছিলাম। না, ডাকলাম এই যে একজন কারে নিয়ে ঘোরাঘুরি করতেছিস তোরা, মেহমান নাকি, ঘরে আইনা বসে চা নাস্তা দে, সেই জন্যই তো। মা, তুমি যাকে দেখেছো উনি আমাদের জমিগুলো কিনতে চায়, এজন্যই ঘুরে ঘুরে দেখছিল। মা তুমি এক কাজ করো, ওই দলিলগুলো একটু বের করে দিও। মানে কি? মানে তুমিও এসবের সাথে জড়িত? ভাবতে ঘৃণা লাগছে। আমি একবারই বলে দিছি,
আমি বেঁচে থাকতে এক হাত জমিও আমি বিক্রি করব না। এই কথা বললে তো হবে না মা। আমার শ্বশুর মারা গেছেন সেই বহুত দিন হয়েছে, আর এই যত সম্পত্তি আছে তার তো মালিক এই দুই ছেলে, আর আপনি তো 2 আনা সম্পত্তির মালিক। আপনি ওই 2 আনা সম্পত্তি রেখে দেন, আর ওদের তো ওরা বেঁচে ফেলুক। বৌমা শোনো, এই বাড়ি, এই জমি জমা, এগুলি সব আমার জামাইয়ের আমানত। উনি আমাকে এইগুলোর দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছেন। আমি বেঁচে থাকতে এগুলো কিচ্ছু বিক্রি করতে দিব না আমি। আপনার স্বামীর স্মৃতি ঠিক আছে, কিন্তু এটা তো আমার স্বামীর সম্পত্তি। আপনার তো বয়স হয়েছে, এখন এগুলো থেকে ছুটি নেন। ছুটি নিয়ে আমি কই যাব? তোমাদের সাথে ঢাকা যাব? আপনি আমাদের সাথে ঢাকা যান আর নাইবা যান, বৃদ্ধাশ্রমে যাবেন। বৃদ্ধাশ্রমে যাওয়া আর এখানে থাকা একই কথা, তুমি কি বলো? না, কথাটা তুমি অযৌক্তিক বলো নাই মা। আমরাও তো মায়া ত্যাগ করছি, তোমার ত্যাগ করতে অসুবিধা কোথায়? এরপরে তুমি কিছু বলবে না, নাকি তুমি চাও যে মা বৃদ্ধাশ্রমে চলে যান? ভাবি, এইটা আমাদের ভাইদের সয় সম্পত্তি ভাগ বাটোয়ারার বিষয়, এর মধ্যে আপনি কথা বললেন না। আমি এত কথা বুঝি না। আমার এক কথা, এই বিষয়ে সম্পত্তি, বাড়ি ঘর যদি কেউ বিক্রি করতে চায়, আমার লাশের উপর দেওয়া যাবে। আপনি যদি রাজি না হন তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। মা, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, এই যে বাবা মারা গেছেন অনেক বছর হয়েছে, আমাদের এত সম্পত্তি, তো তুমি তো বুঝিয়েও দাও না। যখনই বিক্রি করতে যাই বাধা দাও কেন মা? এই যে আইনের কথা বললো, আমরা যদি আইনের আশ্রয় নেই, তুমি তো পারবে না। এরপরে যদি তুমি আর একটা কথা বলো না, খুব খারাপ হয়ে যাবে। এই তুমি চুপ করো তো। আমরা যদি আইনের আশ্রয় নেই, এটা আমাদের সম্পত্তি, আমাদের প্রাপ্য অধিকার, তাহলে তোমার সমস্যা কোথায়? সমস্যা আছে। আমি এই বাড়ির বড় বউ, আমারও কিছু বলার অধিকার আছে। চাচা, আপনারা সবাই মিলে দাদির যে পরিমাণ মানসিক টর্চার করতেছেন, দাদির যদি কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সবাই ফাঁসবেন। এই মেয়ে, তুমি চুপ করো। পালিত মেয়ে পালিত মেয়ের মতো থাকবা, আমাদের পারিবারিক বিষয়ে নাক গলাতে আসবা না। আমি এত কিছু বুঝি না। ওনার এত সম্পত্তি থাকতে উনি বৃদ্ধাশ্রমে যাইব কেন? এই বেল, আমাদের পারিবারিক ব্যাপারে তুই আর একটা কথা বলবি না, নাহলে কিন্তু খুব খারাপ হবে। হ, তাই তো। আমি কে? আমি তো আপনাকে কেউ না, আমি তো পালিত মায়া, এই জন্য আমার কোনোই দাম নেই। একদম ঠিক ধরেছ, আর এই কথাটাই মাথায় সেট করে রাখবা। মা, মা, সবাই যেটা চাচ্ছে সবার স্বার্থে তুমি রাজি হয়ে যাও না। একটা মানুষ শেষ বয়সে তার স্বামীর স্মৃতিগুলো ধরে রাখার জন্য চেষ্টা করছে, আর তোমরা সেটা বিক্রি করতে চাও। কখনো ভালো হবে না, সুখী হবে না তোমরা। হয়েছে প্রফেসর সাহেব, আপনার মুখে এগুলো শোভা পায়, কারণ আপনার জামাইয়ের অনেক টাকা পয়সা, আমাদের তো কিছু নেই, তাই আমাদের এগুলো শোভা পায়। তোমরা যাই যার কাজে যাইতেছিলে যাও, আমার যা বলার আমি বলে দিছি, আমার আর কোনো কথা নেই। দাদি, ও দাদি, তোমার না কইছে এত টেনশন নিও না। তোমার যদি কিছু একটা হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? শোনো, আমি বলি কি, আদালতে যাওয়ার দরকার নেই, তাহলে মানুষজন খারাপ বলবে, আর এই দেশের মানুষ তো এমনি যে কোনো কিছু নেগেটিভলি দেখে। তুই কি করবো এখন? মাকে না জানিয়ে ভালো কাস্টমার দেখে, শক্তপোক্ত কাস্টমার দেখে জমিটা বিক্রি করে দাও, আর দরকার হলে ওরা এসে জমি দখল করে নেবে। এই অবস্থায় কেউ জমি কিনবে? কিনবে না কেন, দামটা একটু কমাই দিবা। তোমরা যেটা করছো একেবারে ভালো করছো না। কি করছি, কি ভালো হচ্ছে না? আল্লাহ তো তোমাকে কম দেননি করি, তারপরও বাড়ির সম্পত্তি বিক্রি করে
মাকে কেন বৃদ্ধাশ্রমে রাখবে? আরে বাবা, রহিমুল্লাহ চাচ্ছে, আমি চাইলে সমস্যা কোথায়? তোমার ভাই পাগল হলে তুমিও কি পাগল হবা? তুমি না বড় ভাই, ও তো ছোট, ওর মতো পাগল তোমাকে মানায় না। আরে না, ভাবলাম যে মা যদি বৃদ্ধাশ্রমে থাকে তাহলে ভালো থাকবে, কারণ ওখানে অনেক লোকজন আছে, সারাক্ষণ কথাটা তো বলতে পারবে, এজন্যই তো। করিম, তুমিও কিন্তু একদিন বৃদ্ধ হবে। তখন যদি আমাদেরকে, মানে তোমাকে আমাকে শিপলি যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তখন কেমন হবে? আরে কি বলো তুমি, এটা তো অসম্ভব। আমি কি আমার ছেলেকে ওরকম শিক্ষা দিয়েছি নাকি? তোমার বাবা মা যখন তোমাকে মানুষ করেছেন, তোমার বাবা মা নিশ্চয় তোমাকে এই শিক্ষা দেননি। সবকিছু করার আগে নিজের উপর একবার চিন্তা করে দেখো। নাজমা কিংবা আমার জন্য তোমার মা কিন্তু আমাদের শাশুড়ি, কিন্তু তোমার জন্য তো তোমার মা, তাই না? মায়ের মনে দুঃখ দিয়ে কিন্তু ভালো থাকা যায় না। তাহলে আমি এখন কি করবো বলো তো? মাকে যদি ভালো রাখতে চাও, মাকে যদি ভালো দেখতে চাও, এই বাড়ি বিক্রির কথা তুমি ভুলে যাও। আর সেটা যদি না করো, তাহলে কিন্তু আমি শিপলুকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো অন্য কোথাও। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করবো। কথাটা যেন মনে থাকে। মনে থাকবে। আচ্ছা, তুমি আমাকে এক কাপ চা খাও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া আসবো? আরে পায়েল, হ্যাঁ দরজা খোলা আছে, আসো। এই যে তোমার জন্য কয়েল নিয়ে আসছি। কয়েল? হ্যাঁ, তোমার তো আবার মশা কামড় সহ্য হয় না। আজকে তো মশা আমাকে এখনো কামড়ায় নাই, কয়েলের কি দরকার ছিল? মশা এখন কামড়ায়নি তো কি হয়েছে? একটু পরে দেখবা মৌমাছির মতো তোমারে কামড়াইবো, তখন কয়েল কই পাইবা? তোমার রুম থেকে গিয়ে নিয়ে আসবো। সিসি, কি বলো? তুমি একটা ছেলে মানুষ, এত রাতে আমার রুমে যাবা কেন? কেন যাবো মানে? আরে বললাম তো কয়েল আনতে যাবো। না না বাবা, আমি কোনো পোলা মানুষই বিশ্বাস করি না। পরে কয়েল আনতে গিয়ে কি না কি করে বসবা। না না, থাক। পায়েল, তুমি কিন্তু আমার বোন। আরে সিরিয়াস হইও না, আমি এমনি তোমার লগে দুষ্টামি করছি। এমনি একটু বাড়ি মেরে দেখলাম, তুমি কি বলো? কি বাড়ি দিয়ে দেখলা? তোমার গার্লফ্রেন্ড আছে তাই না, এই জন্যই তুমি কমিটেড। আরে না, আমার কোনো গার্লফ্রেন্ড নাই, এছাড়া আমি কোথাও কমিটেডও না। ও, গার্লফ্রেন্ড নাই? তাহলে তো মাশাল্লাহ। আরে মাশাআল্লাহর কি আছে এখানে? কিছু না, বাদ দাও। অন্য কিছু বলো। আচ্ছা, তুমি পড়াশোনা কোথায় করো? আমি এখন ডিগ্রিতে পড়তেছি। তা তোমার প্ল্যান কি? মানে ডিগ্রি শেষ করে কি করবা? কোনো প্ল্যান নাই, দাদির সেবা যত্ন করবো, দাদির সাথেই থাকবো। মানে? দেখো ভাইয়া, আমি খুব সহজ সরল সুন্দর জীবন পছন্দ করি। আমি ছোটবেলা থেকে দাদির কাছে বড় হয়েছি, দাদির কাছে মানুষ হয়েছি। আমার এই জগৎ সংসার বলতে দাদি ছাড়া আর কেউ নাই। সো আমি দাদির সাথে আমার জীবনটা কাটাই দিতেছি। তুমি দাদিকে খুব ভালোবাসো তাই না? অনেক ভালোবাসি। জানো ভাইয়া, দাদির কেউ কষ্ট দিয়ে কথা বললে আমার খুব রাগ হয়, মনে হয় তার গলা টিপা মাইরা ফেলি। সরি, কিছু মনে করো না। না না, আমি কিচ্ছু মনে করি নাই। আসলে ঢাকায় থাকতে ভাবতাম জীবন আসলে একটা কঠিন গোলক ধাঁধা, কিন্তু গ্রামে আসার পর তোমাদের সাথে যতই মিশতেছি না, মনে হইতেছে জীবনটা আসলে অনেক সহজ। গ্রামের মানুষের কোনো অতিরিক্ত চাহিদা নেই, স্বার্থপরতা নেই। সহজ না, সহজ না। কিছু কিছু মানুষের মধ্যে অনেক স্বার্থপরতা আছে। তাই না? তা আমার মাঝে কোন স্বার্থপরতা আছে? তোমার মাঝে কোনো স্বার্থপরতা নাই, কিন্তু তোমার বাপের মধ্যে স্বার্থপরতা আছে, তোমার চাচা চাচি এগুলো সবই স্বার্থপর। আচ্ছা তুমি বলো, এই সামান্য এই সম্পত্তির জন্য সবাই মিলে দাদির কি পরিমাণ কষ্ট দিতেছে? আচ্ছা, আজকে যদি দাদি মারা যায়, কালকে তো এই সম্পত্তির মালিক তোমরা সবাই হবা, তাহলে কেন এত স্বার্থপরতা? শুধু চাচার কথা বলে কি লাভ আছে? বাবাও তো কষ্ট দিচ্ছে। তা তো দেখতেছি। আচ্ছা জানো, তোমার একটা সিক্রেট কথা কই। ছোট চাচা আর ছোট চাচি নাকি
দাদির না জানে এই সম্পত্তি বাইরের মানুষের কাছে বিক্রি করে দিব, আর তারা আইসা দাদির এই বাড়ি থেকে উচ্ছেদ করে দিব। বলো হ্যাঁ, আমি তো ইচ্ছা করে শুনি নাই, অয়েল নিয়ে আসার সময় কান পাইতে শুনছি ছোট চাচা আর ছোট চাচি এগুলো নিয়ে কথা কইতেছিল। নিজের মায়ের সাথে মানুষ এমন করতে পারে, এটা খুব অন্যায় হচ্ছে। আচ্ছা, আমরা কি দাদির জন্য কিছু করতে পারি না? কি আর করব, আমার মাথায় কিছু ধরে না। আমি তাহলে আসি। এই যে শহরের বাবু, একটা কথা কই, মোবাইল না টিপা ঘুমান। গ্রামে কিন্তু সেই সকাল 6টা বাজে উঠতে হয়। এই যে দেখতেছো জমিটা, এটা হচ্ছে তোমার দাদার পুকুরের উপর জমি। আরে বাহ, তুমি তো দেখছি আমার দাদার কোথায় কোন সম্পত্তি আছে খুব ভালোভাবে জানো। হ্যাঁ জানি তো, দাদার কোন জায়গায় কোথায় সম্পত্তি আছে সব বালুকোনা পর্যন্ত আমি চিনি। আচ্ছা, নৌকা উঠবা? এখন নৌকা কোথায় পাবা? আরে কানা, এই যে নৌকা, উঠবা কিনা বলো? চল। চল, নৌকায় উঠ। আসো। আরে আমি একদম সাঁতার পারি না। আরে আমি তো সাঁতার জানি, আসো। আমাকে তো অনেক ভয় করছে। আরে ভয় পাও না, আমি আছি না। এই নৌকা ছাড়ো। কবিতা ছন্দ হয়ে ঝরে পড়ে রাত, তোরে নিয়ে লেখা ভালোবাসার টান। সুরে সুরে মিলে যায় দুজনের মনেতে, মনে ফাগুনের বাতাসে কে যেন বলে আমায় ভালোবাসি যে তোমায়। আচ্ছা, মাঝিরি টাকা দিলে না কেন? জোর করে দিলেও টাকা নিব না। কেন? টাকা দিলে আবার টাকা নিবে না কেন? বুঝতে হইব, আমি আহসানুল্লাহ চৌধুরীর নাতনি। দাদাকে মানুষ এত সম্মান করে? সম্মান করে মানে এখনো দাদার কথা মুখে মুখে আছে। দাদা ছিল পরোপকারী একজন মানুষ। 7 গ্রামের মানুষ এখনো দাদার জন্য দোয়া করে, দাদারে অনেক সম্মান করে। আমার মনে হয় দাদার ওই গুণটা তুমিই পাইছো। আরে যাও, কি যে বলো, আমি আবার কি গুণ পাইলাম দাদার? আচ্ছা, সেটা তুমি সময় হলেই বুঝবা। তোমার গোলাপ ফুলটা দাও তো। বুকেতে আশা জাগে দেখিয়া তোরে, কি মায়া লাগিল আমারি অন্তরে। বুকেতে আশা জাগে দেখিয়া তোরে, কি মায়া লাগিল আমারি অন্তরে। মনে ফাগুনের বাতাসে কে যেন বলে আমায় ভালোবাসি যে তোমায়। মাকে তো বোঝানোই যাচ্ছে না, আমাদের এত সম্পত্তি, এগুলো দিয়ে কি করব আমরা? আমরা তো কেউ আর গ্রামে আসবো না ফিরে। মা মরে যাবার পরে এই সম্পত্তি কি হবে? কে খাবে? নিজে না বুঝলে। হ্যাঁ সুলেমান সাহেব, বলেন তো কি অবস্থা? এই কি কি বলেন আপনি? কখন, কিভাবে? হ্যাঁ, এই সব সব সম্পূর্ণ। কি হলো? এই কি হয়েছে? কি হয়েছে বলো, আমাকে বলো। হ্যাঁ, এমন করছো কেন তুমি? আমার ফ্যাক্টরি পুড়ে গেছে, একদম শেষ। কি বলছো তুমি? হায় 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 হায়, তুমি বসো। সর্বনাশ হয়ে গেল। মা কই? মারে রাখো। মা, ও মা! তুমি আগে বসো, তুমি আগে বসো, বসো বসো। আরে না, কি বসবো? তুমি বসো না, তুমি বসো বসো। বাবা। আমি মাকে ডাকছি, তুমি বসো। আরে না, মার কাছে চলো। মা, মা, কি ব্যাপার, ডাক্তার কই? এতক্ষণ যাবত অপেক্ষা করতেছি, ডাক্তার আসে কোনো নাম কথাই না। আর একটু অপেক্ষা করো। আর এই গ্রামে তো মাত্র একটা মাত্র ডাক্তার, আর রুগী তো অনেক। একটু অপেক্ষা করে আয়া পড়বো। এসে আয়া পড়ছে। আরে তোমরা আবার আইতে গেলা কেন?
আমার বলতা আমি নিজেই তোমাকে বাড়িতে চলে যেতাম। আপনার কতবার ফোন দিছে? হ্যাঁ, আপনার মোবাইল বন্ধ থাকলে আমরা কি করবো? আরে নামাজের সময় যে মোবাইলটা বন্ধ করছিলাম আর খুলতে মনে নাই। আচ্ছা তোমরা বাড়িতে যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আন কিন্তু। আচ্ছা ঠিক আছে, চলো। এই গ্রামের মানুষকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। ডাক্তারের কাছে গিয়ে দেখি ডাক্তারকে কিছু না বলতে ডাক্তার আমাদের বাড়ি চলে গেল। আরে দাদির কথা শুনলে সবাই দৌড়ে চলে আসে। দাদা মনে হয় এই গ্রামে খুব প্রভাবশালী ছিল, তাই না? আরে শুধু প্রভাবশালী না, দাদার পূর্বপুরুষরা এই গ্রামের জমিদার ছিল। তাই না? গ্রামে না আসলে তো সব কিছুই জানতাম না। আচ্ছা কিছু মনে না করলে একটা প্রশ্ন করি তোমাকে। আমি জানি তুমি আমার কি জিগাইবা, আমার সাথে এই বংশের কি সম্পর্ক, তাই তো? হ্যাঁ তুমি যদি বলো, তবে তুমি না বলতে চাইলে আমার কোনো সমস্যা নেই। বলতে না চাওয়ার কি আছে, যা সত্য তা তো আর গোপন করা যাইব না। আমার বাবা মা দুইজনই আছিল তোমাগো বাড়ির কাজের লোক, মানে বংশ পরম্পরায় আমরা তোমাগো বাড়ির কাজের লোক। ওহ আচ্ছা সরি, আমি যদি জানতাম তাহলে তোমার কাজ করতাম না। কিন্তু দাদি আমারে নিজের নাতনির মতো করে মানুষ করছে, বলতে পারো আমি তোমাগো পরিবারের একজন। কেন তোমার বাবা মা কিংবা কোনো আত্মীয় স্বজন ছিল না? জানি না, জানার ইচ্ছেও হয়নি কোনোদিন। আচ্ছা এটা ভাবলে তোমার খারাপ লাগে না? না, কষ্ট লাগবো কেন? দাদি আমারে কোনোদিনও অনাদরে বড় করে নাই, নিজের নাতনির মতো করে একদম আদর করে বড় করছে। বাহ। আচ্ছা দাদি কি তোমার বিয়ের কথা বলে না কখনো? বিয়ের কথা বলছে, কিন্তু আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। কেন? কারণ আমি তো দাদির ছাড়া থাকতেই পারবো না। যদি এই বাড়ির কেউ তোমাকে বিয়ে করতে চায় তাহলে? না মানে যদি তুমি বিয়ে করো তাহলে দাদির সাথে সারা জীবন থাকতে পারছো, তাই না? আমার বাবা মা যেহেতু নাই, দাদিই আমার সব। যেখানে দাদি আছে সেখানে আমিও আছি, এক কথায় কবুল বলে ফেলাম। কিন্তু এই বাড়িতে তো দাদি ছাড়া আর কোনো পুরুষ মানুষই নাই। ও তাই? আচ্ছা চলো, গল্প পরে করো, চলো। দাদি পরে চিল্লাইবো, এমনি দেরি হয়ে গেছে। আমি যে এখন কিভাবে কি করব আমি কিচ্ছু ভেবে পাচ্ছি না। সবকিছু তো উপরওয়ালা নির্ধারণ করে। হয়তো জানের পরে না গিয়ে মালের উপর দিয়ে গেছে। এই কারণে না যে কোনো অবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হয়। তিল তিল করে গড়ে তোলা আমার ফ্যাক্টরি, আমি ঢাকায় গিয়ে কি করবো বলো তো? কি করবে মানে? নতুন করে ব্যবসা শুরু করবে। নতুন করে ব্যবসা শুরু করব আমি? আমার কাছে কি টাকা আছে? আমার কাছে তো কোনো টাকা নেই। ঠিক আছে তুমি ছোট করে শুরু করো। ছোট করে শুরু করব? আরে বাবা আমার কাছে তো বিষ কেনার পয়সাও নেই। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? আর তো কয়েকটা মাস, আমি রিটায়ার করব না? আমি যে টাকা পয়সা পাবো না তোমাকে সব দিয়ে দেবো, তুমি আবার ব্যবসা শুরু করবে। কেন? তুমি রিটায়ারমেন্টের পরে যা পাবে তাতে আমার যে টাকা লাগবে 4 ভাগের 1 ভাগও হবে না। চিন্তা করো না তো। দেখো আল্লাহর নাম নিয়ে ছোট্ট করে শুরু করলে আগের পজিশনে তুমি চলে যাবে। মানে প্রথমবারও তো তুমি ছোট করে শুরু করেছিলে, তাই না? আরে আগের দিন কি এখন আর আছে নাকি? বাজারে অনেক কম্পিটিশন। ছোটখাটো ব্যবসার কথা বলছো, ছোটখাটো ব্যবসার কোনো খানা নেই। ওফ, আমার যে কি ক্ষতিটা হয়ে গেল। করিম শোনো, সব কিছুরই উত্থান পতন থাকে। তুমি কেন এত ভেঙে পড়ছো বলো তো? আছি তো আমি। শিবলুর লেখাপড়া এখনো শেষ হয়নি, ওর বাকি লেখাপড়ার খরচ আমি কোত্থেকে দেবো? সে চিন্তা তোমাকে করতে হবে না, বললাম না আমি আছি। আমি অলরেডি শিবলুর নামে 3টা ডিপিএস করে রেখেছি। সে না হয় বুঝলাম, কিন্তু ব্যাংকের লোনের কি হবে? সেটাও তোমাকে চিন্তা করতে হবে না। আমার যত গয়নাগাটি আছে না, সব কিছু বিক্রি করে তোমার ব্যাংকের লোন শোধ করবে। তোমার সবকিছু আমি নিয়ে নেব, সব নিয়ে নেবো না? ভবিষ্যতে তোমার কি থাকবে? এটা তুমি কি বলছো? এটা তুমি কি বলছো? তোমরাই তো আমার ভবিষ্যৎ। তোমরা যদি ভালো না থাকো আমি টাকা পয়সা দিয়ে কি করবো বলো তো?
আরে কত টাকা পার্টি করে যে খরচ করলাম, আমার খুব মায়া হচ্ছে। শোনো, যা হবার তো হয়ে গেছে, তাই না? অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎটা কিভাবে সুন্দর করে গড়া যায় সেটা চিন্তা করো তুমি, সেটাই ভাবো। ভাবছি। এই যে চিন্তা করতে করতে না তুমি সকাল থেকে কোনো কিছু খাওনি, চলো তো খাবে, আসো তুমি চলো। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি ম্যাডাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শুনলাম তোমাদের বাড়িতে নাকি সয় সম্পত্তির ভাগাভাগি হচ্ছে। জি ম্যাডাম, আসলে বাপ চাচারা তো এখানে থাকে না, তাই তারা সিদ্ধান্ত নিয়েছে এখানকার জায়গা জমি যা আছে সব বিক্রি করে দেবে। গ্রামের জমি জমা, ভিটা মাটি, এগুলো তো হলো পূর্বপুরুষের ঐতিহ্য। এগুলা বিক্রি করে দিলে কি আর অস্তিত্ব থাকে বাবা? কি আর করবো ম্যাডাম, আমি বলেন, আমি চাইলে তোর বাবা চাচার উপরে কথা বলতে পারবো না। আচ্ছা, সেটা বুঝলাম, তুমি তাদের উপর কথা বলতে পারো না, কিন্তু তুমি তো একটা শিক্ষিত ছেলে, তুমি তো তাদেরকে এই ব্যাপারটা বুঝিয়ে বলতে পারো, তাই না? জি, আমি চেষ্টা করবো ম্যাডাম। শোনো বাবা, একটা কথা বলি, মানুষ যেখানে প্রতিষ্ঠিত হোক না কেন, মৃত্যুর পরে এই 3.5 হাত জায়গা কিন্তু এই গ্রামের বাড়িতেই হয়। এই কথাটা তুমি তোমার বাবাকে বুঝিয়ে বলো। জি ম্যাডাম। আচ্ছা বাবা, ভালো থেকো, আমি তাহলে এখন আসি। জি ম্যাডাম, আপনি ভালো থাকবেন। মা আমাদের সবাইকে ডাকলেন যে, আপনার শরীরটা খারাপ করছে? ওনার শরীর ভালো হলেই কি আর খারাপ হলেই কি, উনি তো আর এই সম্পত্তি রেখে আমাদের সাথে ঢাকা যাবেন না। না মা, আমার শরীর ঠিকই আছে, খারাপ হয়নি। আমি আসলে একটা জরুরি বিষয়ে বলার জন্য তোমাদেরকে ডাকছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত মা? সম্পত্তি ভাগ করে দিবেন? না, সেইটা তো যখনকার কথা তখন, আজ হোক কাল হোক দিতেই হবে এক সময়, কিন্তু আপাতত আমি সিদ্ধান্ত নিছি যে আমার কিছু নগদ টাকা আর এই গয়নাগুলো আছে, এগুলা কলিমুল্লারে দিলে ও নতুন করে কিছু আবার শুরু করতে পারে, এই জন্যে আমি ডাকছিলাম। না, খুব ভালো মা। আমার কিছু লোনের টাকা শোধ করার জন্য আমি কতবার তোমাকে বলছি, সে টাকা তো তুমি আমার দিলে না, কিন্তু এখন বড় ছেলের ব্যবসা করার জন্য স্বর্ণালঙ্কার বিক্রি করে তাকে টাকা দিচ্ছ, খুব ভালো। একটা কথা বলি মা, আমি কি তোমার সৎ ছেলে? শোনো, কলিমুল্লাহ আসলে যা করছে সব নিজের চেষ্টা দিয়ে সে দূর আসছে, দূর করছে। তোমারে তো দিছিলাম, তুমি তো সেগুলো রাখতে পারো নাই, নষ্ট করে ফেলছো। তাহলে একটা কাজ করেন না, পুরো বাড়িটাই ওদের নামে লিখে দেন, আমরা তো এই বাড়ির কেউ না। কলিমুল্লাহ, আর কয়টা দিন পরেই তো ঈদ, আর ঈদের সপ্তাহখানেক পরেই মনে হয় ধান কাটা শুরু হয়ে যাবে। তুই ওই ধান কাটা শেষ হইলে ধান বিক্রি করে যে টাকা পাই আমরা, খোরাকিটা রেখে বাকিটা তুই নিয়ে যাস। আমার কিচ্ছু লাগবে না মা, তোমার এই ধান, তোমার এই স্বর্ণালঙ্কার কিচ্ছু লাগবে না, তুমি এগুলি তোমার বড় ছেলেরই দিয়ে দিতে। আশ্চর্য, দুটো ছেলেকে পেটে ধরেছেন, একটাকে পিঠে তুলে নিলেন, আরেকটাকে ফেলে দিলেন। ছি ছি ছি, আপনার সাথে কথা বলতেও তো আমার বিরক্ত লাগছে। নাজমা, তোমার মায়ের সাথে এইভাবে কথা বলা একদমই ঠিক হয়নি। মা তোমাদেরকে এর আগে অনেকবারই টাকা দিয়েছেন ব্যবসা করার জন্য, তখন কিন্তু আমরা কোনো কথাই বলিনি। এখন তোমার ভাইয়ের ব্যবসা বাণিজ্য পুড়ে গেছে, আর আমার হাতেও না ওরকম টাকা পয়সা নেই। যদি থাকতো
মায়ের এই গয়নাগাটি আমাকে নিতে হতো না, সত্যি আমি নিতাম না। মুখে এরকমই বলা যায়, সামনে পেলে তো সব খাবলা দিয়ে নিয়ে যান। মাগো, ছোট বউয়ের কথায় তুমি মনে কষ্ট নিও না, ও একটু এরকমই ঠোঁট কাটা। যাও, এগুলো নিয়ে ঘরে যাও, বিশ্রাম করো গিয়ে। দাদি, আমি তো বাইরে থেকে ঘুরে আসি। শিবলুরের সাথে নিয়ে যাবি? হ, শিবলু ভাই তো গ্রামে খুব একটা আসে না, তাই ভাবলাম শিবলু ভাইয়ের গ্রামটা একটু ঘুরে দেখে। ঠিক আছে, নিয়ে যাও। এখানে একটা কালো ফোঁটা দিয়ে নিয়ে যাও, আবার নজর টজর কারো লাগতে পারে, বুঝো না? আমি থাকতে তোমার নাতির দিকে কে নজর দিব? আমি আছি না। চলো। আমি যাই দাদি একটু তাহলে, সাবধানে যাও। গ্রামটা একটু সুন্দর করে ঘুরে আসি। আল্লাহ, আচ্ছা, তুমি কি সাইকেল চালাতে পারো? হ্যাঁ পারি, ছোটবেলায় শিখছিলাম। তাহলে চলো আমরা সাইকেল দিয়ে বাজারে যাই। সাইকেল দিয়ে বাজারে যাব? হ্যাঁ, কেন পারবা না? তা না হয় পারবো, তবে তুমি এই রাস্তায় সাইকেল কোথায় পাবে? আরে ভাই, এটা গ্রাম, গ্রামে কত মানুষ সাইকেল দিয়ে চলাফেরা করে। তুমি কোনো চিন্তা করবা না, কেউ একজন সাইকেল নিয়ে যাইবা, আমি চট করে নিয়ে নিব। সিরিয়াসলি তুমি চাইবে সাইকেল দিয়ে দিবে? আরে দেখো না আমি কেমনে নেই। এই সজীব, তুই কই যাস? আরে দাদি তোর কখন থেকে খুঁজতেছে। এক কাম কর, সাইকেলটা বাইরে দিয়া তুই দাদির লগে দেখা করে আয়। আমি কই বসবো? এইখানে বসবা। তুমি শিওর? আরে হ্যাঁ, ঠিক আছে। মনে ফাগুনের বাতাসে কে যেন বলে আমায়, ভালোবাসি যে ঈদ মোবারক। ঈদ মুবারক। কই যাচ্ছ? নামাজে যাচ্ছি। আমার সাথে দেখা না করে নামাজে যাচ্ছ? আচ্ছা, নামাজে কি আমার জন্য কি দোয়া করবা? তোমার জন্য? তোমার যেন খুব জলদি বিয়ে হয় আর একটা ভালো জামাই পাও। কি যে বলো, তোমার মুখে কিচ্ছু আটকায় না। খুব লজ্জা পাচ্ছে মনে হচ্ছে। তোর লজ্জা পাবো না? এরকম ভাবে কেউ বিয়ের কথা বলে? তো কিভাবে বলে শুনি একটু। জানি না। তাহলে আরেকটা দোয়া করা যায়, শোনো। তোমার জন্য বিয়ের পর 11টা বাচ্চা হয়, এই দোয়া করলে কেমন হয়? তুমি না একটা দুষ্ট। যাও। আচ্ছা যাই, নামটা শেষ করে আসে। হ্যাঁ দাঁড়াও, তোমার জন্য একটা গিফট আছে, এটা তোমার জন্য। আরে বাহ, কি এটা? এটা হচ্ছে আতর। কখন কিনলে এটা তুমি? ওই দিন যে মার্কেটে গেলাম তখন লুকাই কিনছি তোমার জন্য। বাহ, দারুণ গান তো। তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আচ্ছা শোনো, আপাতত তোমার কাছে রাখো, আমি নামাজটা পড়ে আসি। ঠিক আছে। ঠিক আছে, আসি। হ্যাঁ, আমার জন্য কিন্তু দোয়া করো। বাবা, দাদি, ঈদ মোবারক। ঈদ মোবারক। মাশাআল্লাহ, দেখি দেখি, মাশাআল্লাহ। দাও আমার সালামির টাকা দাও। দিতেছি, আগে দেখি কেমন লাগতেছে। হ্যাঁ, রাজকুমার। আগে সালামির টাকা দাও, এত কথা বাড়াই লাভ নেই। আচ্ছা, দিতেছি, দাঁড়া, সবাইরে তো দেওয়া লাগবে। নাও, বিসমিল্লাহ। এটা কি দিলা তুমি? আমি এত অল্প টাকা নিব না। সবাইরে দেওয়া লাগে না, এরকম বেবুজের মতো কথা বলে না। শোন আমার, পাইলে দেওয়ার সময় তো এত, তোর আমার বেলায় না, এক সমানই দিব, আমার চোখ সমান। যাও। আচ্ছা শোনো দাদি, সালামি নাহলে কম দিলা, এটা কিন্তু মানলাম, কিন্তু দোয়াটা কিন্তু আমার জন্য একদম স্পেশাল চাই। সব থেকে বেশি দোয়া করতে হবে আমার জন্য, অনেক বেশি বেশি দোয়া করতে হবে, ঠিক আছে? আসি। যাও, আমানিল্লাহ।
মা আমরা নামাজে গেলাম। আচ্ছা বাবা, আচ্ছা বাবা, যাও ফি আমানিল্লাহ। আর এটা রাখো। না মা, আরে বড়রা ছোটদেরকে দোয়া করে, এটা নিয়ম দিতে হয়। যাও। আমি কি ছোট মানুষ মা? ছোট মা বাপের কাছে বাচ্চারা বুড়া হইলেও ছোট। যাও ফি আমানিল্লাহ। এই মার কাছে যাও। যাও বাবা, ধরো তোমার সালামি না। আমার লাগবে না। চলো মা, গেলাম। যাও ফি আমানিল্লাহ। মা, ও মনে হয় নামাজ পড়ে এসেছে। আল্লাহ সালাম। ভালো থাকো। হয়েছে তোমারে পরে দিব, এখন দিব না। যাও সব যাও, চল। চিনি চিনি খাওয়া, পায়াস। আসো মা। আসে বুকেতে আশা জাগে দেখিয়া তোরে, কি মায়া লাগিল আমারি অন্তরে। বুকেতে আশা জাগে দেখিয়া তোরে, কি মায়া লাগিল আমারি অন্তরে। মনে ফাগুনের বাতাসে কে যেন বলে আমায়, ভালোবাসি যে তোমায়। মনে ফাগুনের বাতাসে কে যেন বলে আমায়, ভালোবাসি যে বুকের এই পৃথিবীটা তোমায় দিয়েছি, মন মাঝিরে নিয়া স্বপ্ন দেখেছি। কবিতা ছন্দ হয়ে ঝরে পড়ে না, তোরে নিয়ে লেখা ভালোবাসারটা সুরে সুরে মিলে যায় দুজনের মনেতে। মনে ফাগুনের বাতাসে কে যেন বলে আমায়, ভালোবাসি যে তোমায়। মনে ফাগুনের বাতাসে কে যেন বলে আমায়, ভালোবাসি যে তোমায়। এই শোনো, হুম। ভাইজানের সাথে ঝামেলা রাখা যাবে না, রাগ করে থাকা যাবে না। আমাকে কি করতে হবে বলো? ভাইজানকে ম্যানেজ করতে হবে। ভাইজানকে হাতে না রাখলে তুমি কোনো কাজ করতে পারবে না। ভাইজানকে হাতে রেখে সব কাজ করতে হবে। ভাইজানকে বললি কি শুনবে আমার কথা? না শুনলে শোনাতে হবে। ভাইজানকে লোভ দেখাও। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে যার লোভ নেই। আর যদি লোভে কাজ না হয়, ইমোশনাল ব্ল্যাকমেল করবা, একেবারে দুর্বল জায়গায় হাত দিবা।
সমস্যা হলো একটা, এই বাড়িতে ভাইজানের সাথে একা কথা বলাই কঠিন, কারণ ওই যে আমাদের ভাবি ভাইজানের উপর সবসময় একটা চোখ দিয়ে রাখে। যদি দেখেন কথা বলতেছি, এটা নিয়ে একটা প্যাচ লাগাই দিবে। ওনার কাজই তো এটা, উনি প্যাচ লাগানো ছাড়া আর কিছু পারে? সরকারি বেতন পায় তো, আমাদের কষ্টটা বুঝবে। শোনো, আমি কেবল দেখে আসলাম উনি নিচে বসে আছে, একদম একা, ভাবি নাই। আর তুমি না এখনই যে কথা বলো, এখনই ওনাকে হাত নাও। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে, গেলাম। ভাইজান, বস। কি কিছু বলবি নাকি? না, দেখলাম তুমি একা বসে আছো, ভাবলাম যে একটু গল্প গুজব করি আর কি। ভাইজান, একটা কথা বলি। বল। আমাকে কি তোমার শত্রু মনে হয়? মানে এই কথাটা তুই কেন বললি? আমি তো বুঝলাম না। না, বললাম এই কারণে, ভাবি তো এরকমই মনে করে। আরে ভাবির কথা বাদ দে না, নিজেদের মধ্যে কোনো কথা যদি হয় সেটাকেও ধরতে হবে নাকি? কিছু বলতে চাইলে বল। না, আর বলবো কি, মানে এই যে তুমি তো ব্যবসা একটা বড় ধরনের লস খাইছো, এখন মা যে তোমাকে গোল্ডগুলি দিতে চায়, সেগুলো বিক্রি করে কি তুমি আগের মতো ব্যবসা শুরু করতে পারবা? না, ঠিক আগের মতন তো আর হবে না, এই একটু ছোটখাটো ভাবে শুরু করতে হবে। ভাইজান, একটা কথা বলি। বল। তুমি ছেলে ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি, এখন ছোটখাটো করে কোনো ব্যবসা শুরু করলে তোমার অন্যান্য ব্যবসায়ীরা কি আগের মতো মূল্যায়ন করবে? আসলে এখন আমার এটা ছাড়া আর কোনো উপায় নেই। উপায় আছে ভাইজান, অপশন তো আপনার হাতেই আছে। আমার হাতে কি অপশন আছে? এই যে ধরেন, আমাদের যে এত স্থাবর সম্পত্তি আছে, জায়গা জমি আছে, এখন ব্যবসা বাণিজ্য না থাকলে, টাকা পয়সা না থাকলে এত সয় সম্পত্তি দিয়ে কি হবে? গ্রামে এসে কি আপনি হাল চাষ করবেন নাকি? শিপলির তো লেখাপড়াও শেষ, এখন চাকরি বাকরি বলেন বা ব্যবসা বাণিজ্য বলেন, টাকা পয়সা তো লাগবে, লাগবে না? হ্যাঁ, এগুলো তোর ভাবি দেবে। ভাবি না হয় লেখাপড়ার খরচটা দিবে, আর অন্যান্য খরচ, ওর বিয়ে শাদীরও তো একটা বিষয় আছে। আমি না আসলে মানে আমি সবকিছু বুঝতে পারছি না, মা তো কিছুই বুঝতে চাচ্ছে না। সবকিছু বলে হয় না ভাইজান, একটা বুদ্ধি দিই তোমাকে। চলো আমরা আমাদের জায়গা সম্পত্তি, এই যে আমাদের চেয়ারম্যান আছে না, চেয়ারম্যানের বাইকের কাছে বিক্রি করে দিই। ও যখন জমি দখল নিতে আসবে বা দখল করে নিবে, তখন মা তো আর কিছু করতে পারবে না, মা বাধ্য হয়ে আমাদের কাছে চলে আসবে। এটা কি ঠিক হবে? তুমি যদি রাজি না হও তাহলে কি আর করা, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে শহর থেকে গ্রামে চলে আসো, আইসা হাল চাষ করো। তাহলে ওই চেয়ারম্যানের ভাগ্নেকে খবর দে। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি ব্যবস্থা করতেছি। দাদি, তোমাকে নাকি কিছু না জানায় বাবা আর চাচা তাদের সম্পত্তির ভাগ সব বিক্রি করে দিচ্ছে? কি জানি ভাই, তোমার দাদা তো মারা যাওয়ার আগে সব এই বিষয় সম্পত্তি বাড়ি সব কিছু আমার নামে হেবা করে দিয়ে গেছে। কি বলো দাদি, তার মানে সকল সম্পত্তির মালিক তুমি? হ্যাঁ, আমি অনেকবার মানা করছিলাম, কিন্তু তিনি জ্ঞানী মানুষ, আমার বিদ্যা বুদ্ধি আমার চেয়ে বেশি, উনি যেটা ভালো মনে করছে, আমি তত বুঝি টুঝি না, উনি বললেন যে না, তোমার নামেই থাকুক, ওই জন্য ওই সব তো আমার নামেই আছে। তাইলে তো চাচারা চাইলেও আইনগতভাবে কিছুই করতে পারবো না। না, সেইটা না, আইনও তো এখন পাবে না, কিন্তু আমার মৃত্যুর পরে বা আমি লিখে দিলে তারাই পাবে, তারাই এটার মালিক সব। হায় রে মানুষ, যে মানুষটা তার নিজের নামের সম্পত্তি নিজে রাখতে চায় না, তাকেই মানুষ ভুল বোঝে। আমারও মাথা কিরম আওলাইয়া যাইতেছে,
এক কাজ করো মা, এই একজন উকিল ডেকে আনতে পারবা? আচ্ছা ঠিক আছে, আমার উকিল আছে, উকিল সাহেবের খবর দিই। তিনি তো সব কিছু করেন, আমার এই খাজনা টাজনা দেখাশোনা, ট্যাক্স দেওয়া। খবর দিই তারে। কেন মা, উকিল কেন ডাকতে হবে? শোনো শোনো, এই সম্পত্তি তো আমি ভোগ করতে পারবো না, আমারে হেবা করে দিয়ে গেছে, আসল মালিক তো তারাই হবে। সেই জন্যই বলতেছি আমি, বুঝছো, তাদের জিনিস তাদেরকে বুঝাই দিই। বা আপনি একটা কাজ করেন, মানে যে সন্তান আপনাকে বিশ্বাস করে না, বৃদ্ধ বয়সে আপনাকে তারা আশ্রয় না দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাইতে চায়, তাদেরকে সম্পত্তি দেওয়ার কোনোই মানে হয় না। তাইলে তুমি আমার কি করতে বলো? শোনেন মা, আমি বলতে চাচ্ছি কি, মানে যে সন্তানেরা আপনার কথা শোনে না, এই সম্পত্তি তাদেরকে না দিয়ে আপনি যদি মাদ্রাসা, মসজিদ কিংবা এতিমখানায় দান করেন, সেটা কি ভালো হয় না মা? হ দাদি, এটাই করো। দেখি চিন্তা করে। কি হলো, দাঁড়ায় থাকবা নাকি? চলো। হ্যাঁ হ্যাঁ চলো। রহিম দাঁড়া, আমরাও যাব। তুমি একটু ভেতরে যাও, আমাদের ব্যাগ ট্যাগ সবকিছু একটু গুছিয়ে আনো। আমরা যাব মানে? সকালবেলা থেকে মার শরীর খারাপ, এই অবস্থায় মাকে রেখে আমরা চলে যাব মানে? এত আহ্লাদ করতে হবে না, উনি তো 2 দিন পরে মারাই যাবে, আর যদি নাও যায় আমাদের কাছেই যাবে। নাজমা, উনি আমাদের শাশুড়ি, আমাদের মায়ের মতো। তুমি সব সময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, এটা একদম ঠিক না, অন্যায়। হয়েছে হয়েছে, আর পলিটিক্স করে না। ঢাকা গেলে চলেন, নাহলে আর কিছুক্ষণ পর দেখবেন আপনার মায়ের মতো শাশুড়ির সাথে আপনাকেও উচ্ছেদ করে দিয়েছে বাসা থেকে। উচ্ছেদ করবে মানে? গ্রামে কার এত ক্ষমতা আছে আমাকে বাড়ি থেকে আমাকে উচ্ছেদ করে দিব? আছে আছে, চেয়ারম্যানের ভাইগনার ক্ষমতা আছে। কারণ কারণ কি সেটা বলো, কারণটা কি? সেই কথা আপনি আপনার জামাইরে জিগান। এই তোমরা কি করেছো? কি করেছো তোমরা? মাকে উচ্ছেদ করবে মানে? আমরা এই বাড়ি বিক্রির জন্য চেয়ারম্যানের ভাগ্যের কাছ থেকে টাকা অ্যাডভান্স নিয়েছি। তোমরা তোমরা এটা কি বললা? তোমরা কি মানুষ? এই কাজটা করার আগে তোমাদের বুকটা একটুও কাঁপলো না? ছি 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 ছি, এতদিন আমি কার সাথে সংসার করছি? অনেক হয়েছে, আর না। যে সামান্য সম্পত্তির লোভে নিজের মাকে ঘরছাড়া করতে পারে, তার সাথে আমি আর নেই। তুই বাটপার কোথায় যাচ্ছেন? ভাই সাহেব, আমরা বাটপার না, আপনার জমি আমরা আপনাদেরকে বুঝাই দেব, আর আপনি চাইলে আজকেও আপনি বাড়ি দখল নিয়ে নিতে পারেন। দুই ভাই আমার সাথে বাটপারি করে পালাচ্ছেন না? হ্যাঁ মিয়া, মুখ সামলায় কথা বলেন। কার সাথে কথা বলতেছেন জানেন? আরে এই সম্পত্তি তো আপনাদের না, এই সম্পত্তি তো আপনার বাপে আপনার মাকে লিখে দিছে। হায় হায়, কি বলেন আপনি? আমার নগদ টাকা আমাকে ফেরত দেন। তোমার আর টাকা ফেরত নিতে হবে না বাবা, এই সম্পত্তি আমি আমার 2 ছেলের নামে লিখে দিছি। ঘটনা তো সত্যি, তাহলে আমাকে আর করার কিছু নেই। একটু ধৈর্য ধরো বাবা, আমি তোমাদের যা পাওনা সম্পত্তি সব তোমাদেরকে বুঝাই দেব। ঠিক আছে, আপনি যতক্ষণ বললেন আমরা দাঁড়াইতেছি। কি করছিল জিয়াদ? কিন্তু আমার একটা ছোট্ট আবদার আছে বাবা, মনে করো ছেলের কাছে মায়ের আবদার। আমার পায়েলের তো কেউ নাই, এই বাড়িটা আমি ওরে দিয়া যাইতে চাই। আর তোদের যদি দয়া হয়, এই এতিম মেয়েটার একটা ভালো ছেলে দেখে ওরে ওর ফরজ কাজটা তোরা শেষ করে দিস বাপ। দাদি, তুমি আমার রেখে কই যাইবা? দেখি আল্লাহর দুনিয়ায় এই বুড়ির জায়গা কোথায় হয়। মা, আপনি কোথাও যাবেন না, আপনি এই বাড়িতেই থাকবেন। এই বাড়ি ছেড়ে আপনি কোথাও যাবেন না মা। এই বাড়ি আর এখন আমার না গো মা, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। দাদি,
আমার এই ঘর বাড়ি কিচ্ছু লাগবে না, তোমার সাথে আমার লয়ে চলো, আমি তোমার সাথে যাবো, আমি সারা জীবন তোমার সেবা করে কাটাই দেব। আমি তোমার সাথে থাকতে পারবো না দাদি। রাতে তোমার মাথায় হাত না বুলাই দিলে, তোমার ওষুধ না খাওয়াইলে, তোমার বাতাস না করলে আমার শান্তি লাগে না। আমার তোমার সাথে লয়ে চলো দাদি, আমি তোমার সাথে যাবো। বোন রে, আমার তো বয়স হয়েছে, আল্লাহ যেদিন আমাকে নিয়ে যাবে সেইটা তো অনেক আগেই ঠিক করে রাখছে। ওষুধ খাইলেও অতদিন বাঁচবো, না খাইলেও অতদিন বাঁচবো। আমার সঙ্গে তোরে যাইতে হবে না, তুই সুন্দর করে স্বামীর সংসার করবি, সংসার ধর্ম পালন করবি, আল্লাহ ঠিকই সব ভুলাইয়া দেয়। মা, আপনি যেহেতু এখানে থাকবেন না, আপনি আমার সাথে চলেন, আমি আপনারে নিয়ে যাব। আমি আমি আপনার ছেলের সাথে থাকবো না, আমি আপনারে নিয়ে আলাদা বাসায় থাকবো। এই কুলাঙ্গা ছেলের সাথে আমি থাকবো না। না রে মা, এই বুড়া বয়সে আমি কারো বোঝাও হইতে চাই না, বিরক্তের কারণও হইতে চাই না। মা গো, ও মা, মারে তুমি আমার মাফ করে দাও মা, আমার মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা, আমার দোষ নেই মা। এই যে রহিম আর ওর বউয়ের কথা শুনে আমি লোভে পড়ে গিয়েছিলাম মা। ও মা, মারে, ও মা, আমাকে ক্ষমা করে দাও মা। ক্ষমার কিছু নাই রে বাপ, তোদের বাপজান আমারে এগুলি আগলায় রাখতে দিয়া গেছিল, আমি যতদিন পারছি আগলায় রাখছি। এখন তো করে দিছি, তোরা সব সামলায়া রাখবে, আমি তাতেই খুশি। ঢং কত! সম্পত্তি যখন দিবেন আগে দিলেই হইতো। একদম চুপ, তোর জন্য এই সমস্ত গন্ডগোল হয়েছে মা। মা, ওর মন্ত্রণায় পইরা আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, আমার তুমি মাফ করে দেবো, মাফ করে দেবো। মা, জন্মের পরে আমি আমার মারে দেখি নাই, বিয়ের পরে আমি আপনারে পাইছি, আপনারে আমি মা বলে জানছি। আপনি আমার কাছে থাকবেন, আর কয়টা দিন সবুর করেন, আমি রিটায়ার্ড করার পরে এইখানে চলে আসব, কম খাবো, কম পড়বো, তারপরে সবাই মিলে একসাথে থাকবো। মা, আপা, আমার ভুল হয়ে গেছে, আপনি মারে বলেন আমারে মাফ করে দিতে। মা, আমি তো আপনার মেয়ের মতো, আপনার মেয়ে ভুল করলে আপনি তারা মাফ করে দিতেন না? তোমার কোনো ক্ষমা নাই, তুমি আমার মার সাথে দুর্ব্যবহার করছো, তোমার আমি আমার বাড়ি থেকে বের করে দিব, একদম বের করে দিব। না রে ভাই, বউকে বাড়ি থেকে বের করে দিলে কোনো বীর পুরুষের কাজ হয় না। দোষ কিন্তু তোমার বউর একার না, তোমার ছিল। তুমি কেন তোমার বউকে শাসন করো না? ভাবি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি সত্যি কথা বলছো। আমি যদি ওরা শাসন করতাম তাহলে এটাও করতে পারতো না। তুমি তুমি তোমরা সবাই সবাই আমার মাফ করে দাও, আর তোমরা যদি ওরা মাফ করো তারপর ওরে আমি আমার ঘরে রাখবো না, একদম। তুমি আমারে বাইর করে দিলে আমি কোথায় যাব? আমি কই যাব? জাহান্নামে যাও। ভাই, আপনাদের নাটক দেখার আমার সময় নাই, টাকা দেন, আমরা বাড়ি দখল করব। ভাই ভাই আপনারা যান, বায়নার টাকা আমরা ফেরত দিয়ে দেবো, যান। আচ্ছা চল। মা গো, মা, আপনি ওদেরকে ক্ষমা করে দেন, ওরা তো ওদের ভুল বুঝতে পারছে। আপনি যদি ক্ষমা না করেন ওরা কই যাইব বন্ধ? ঠিক আছে মা, তোমরা সবাই বলতেছ, আর মা তো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না, ওরে আমি অনেক আগেই মাফ করে দিছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত মা? শর্তটা হলো
তোদের যখন ছুটি ছাটা পড়বে তখন সকলে এসে আমার এই বাড়িতে তোরা সবাই হাসি খুশি আনন্দ করবি, ওইটাই হইব আমার সবচেয়ে বড় সুখ। মা, শুধু মাসে একবার না, আমি চেষ্টা করব প্রতি 10 দিনে একবার তোমার কাছে আসার জন্য। দাদি, আমি তো ভাবছি এখন থেকে আর শহরে যাব না, এই গ্রামে কিছু প্রজেক্ট করব। মানে কি? মানে তুই কি গ্রামে বিয়ে করার চিন্তা ভাবনা করতেছিস নাকি? ওই আর কি মা। তা সেই কন্যাটাকে আমাগো সকলের চোখের মনি, আমার নাতনি পায়েল। তাছাড়া আর কে হবে? কি রে পায়েল, তোর মতামত কি? দাদি যা কইব আমারও তাই কথা। ওর আবার মতামত কি? হ্যাঁ, আমি থাকতে আবার ওর মতামত জিজ্ঞাসা করো তোমরা? তাহলে তো হয়ে গেল। ওই যে এত ইতিহাস কনের দরকারটা কি? মন দেওয়া নেওয়াটাও অনেক আগে হয়েছে, ওইটা আমি তো বুঝতেই পারছি। এখন এই জোড়ারে চিরদিন বান্ধনের ব্যবস্থা করতেছি। এই তোমরা ভালো দেখা একটা দিন ঠিক করো, দুইজনে খরচ কাজটা আমাদের নিশ্চিন্তে করতে হবে। আলহামদুলিল্লাহ। মা, আপনি এগুলো চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা করে ফেলবো।